পবিত্র সরকার। অধ্যাপক পবিত্র সরকারের জন্ম 1937 খ্রিস্টাব্দের 28শে মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের তৎকালীন ঢাকা জেলার ধামরাই গ্রামে। স্বাধীনতা লাভ ও দেশভাগের পর 1947 খ্রিস্টাব্দে ছিন্নমূল হয়ে কলকাতায় আসেন। উচ্চশিক্ষা কলকাতা শহরেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ও সেরা শিক্ষার্থী ছিলেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কিছুদিন তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষকতা করেন। পরে 1963 খ্রিস্টাব্দ হতে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে অধ্যাপনা করেন। 1969 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে ভাষাবিজ্ঞানের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শেষের 2 বছর 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশে ফিরে পুনরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। পদোন্নতির পর তিনি 1990 খ্রিস্টাব্দ হতে টানা 7 বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন। পরবর্তীতে তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশন তথা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সহসভাপতি ছিলেন। 2003 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। অধ্যাপক সরকার বাংলা ও ইংরেজিতে শতাধিক গ্রন্থ রচনা করেছেন, সম্পাদনা করেছেন অনেক। তিনি দেশের বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। তার সাথে আজকে নান্দিকের পক্ষ থেকে কিছু কথা হোক। স্যার, আগে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে, যদিও আপনি অনেকবার এসেছেন অনেক উপলক্ষে। মানে আমরা জানি যে আপনি বাংলার, সেটি যে বাংলারই হোক, স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ আমার জন্মভূমি, কাজেই স্বাগতম জানাতেও পারো, নাও জানাতে পারো। শুভেচ্ছা জানাচ্ছি। বেশ। আচ্ছা, আর আমি একটু অন্যদিকে যাব। আপনি যা করেছেন, যা যা সম্মান পেয়েছেন তা তো আমরা জানি। আসলে প্রতিটি সম্মানই কিন্তু সম্মান, স্বীকৃতি ধরা যায়, দায়িত্ব বেড়ে যায়। এবং আপনার এই যে দায়িত্ব বেড়ে যায় থেকেই আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যে আমরা জানি আপনি নাটকের মানুষ ছিলেন, নাট্যরূপ দিয়েছেন, তারপরে একটা বই আছে আপনার, নাট্যমঞ্চ নাট্যরূপ। তো নাটকের মানুষ আপনি, এই যে ভাষা নিয়ে, ভাষার মতো কঠিন একটি বিষয়ে এলেন, তো এই নিয়ে আপনার অভিমতটা। ধরো, একজনের জীবন খানিকটা নদীর মতো। অনেক নদী, বাংলাদেশের নদী এঁকে বেঁকে চলে। তো আমারও তেমনি জীবনটা সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। তো অন্যরা বলে এই হবে সেই হবে, অন্যদের নির্দেশ মতো খানিকটা চলি। আমার মনে হয় না নিজের মতো কিছু করলে ভালো হতো। তো আমি যখন শুরু করি তখন আমার নাটক আমি করতাম খুব, নাটক অভিনয় করেছি প্রচুর। আমার নান্দিকার বলে একটি দল ছিল, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন তার পরিচালক। এইরকম হ্যাঁ, বিভাস চক্রবর্তী বিভাস না, বিভাস, হ্যাঁ, নান্দিকার আমরা একসঙ্গে অভিনয় করেছি, বিভাস আমরা। তো আমি প্রথমে অনুকার বলে দীপেন সেনগুপ্ত, আমরা একজনের, সচিন সেনগুপ্তের ছেলে। তারপরে নান্দিকারে আমি 1964-তে যোগ দিই। 1964 থেকে 1969 পর্যন্ত প্রচুর অভিনয় করি, মানে 500-600 বার
অভিনয় হয়ে গেছে আমার। তারপরে আমি বিদেশে চলে যাই একটা ফুলব্রাইট বৃত্তি পেয়ে, আমেরিকার শিকাগোতে। সেখানে আমার ভাষাতত্ত্বের পড়াশোনা শুরু হয় এবং ভাষাতত্ত্বে ওখানে MA এবং PhD করি। তারপরে পড়াই ও দেশের একটা ইউনিভার্সিটিতে, মিনেসোটা ইউনিভার্সিটিতে ফিরে আসি। কিন্তু নাটকের ওই আগ্রহটা থেকে যায়, তখন আমি নাটক সম্বন্ধে লেখালেখি করতে শুরু করি। ওটা কত সালের দিকে? নাটক সম্বন্ধে লেখালেখি আমার শুরু হয় 1965-66 থেকে শুরু হলো। যে ওদের থেকে ফিরে এসেও আমার নাটক সম্বন্ধে লেখালেখিটা চলতে লাগলো এবং 1984-তে আমার এই নাটমঞ্চ নাট্যরূপ বেরোলো, যার এখন 5ম সংস্করণ চলছে। আর আয়তনটা বেড়েছে। আগে একটা খণ্ড ছিল, তারপর 2টো খণ্ড হলো, তারপরে আবার একটা খণ্ড হলো, এরকম চলছে। এবং আমি নাট্য করাটা 1900 মানে ফিরে এসে আর হয়নি, দলের সঙ্গে হয়নি। নাটক করেছি টুকটাক, কিন্তু নাটকের রিভিউ করতে শুরু করলাম কলকাতার বড় বড় পত্রিকায়, আনন্দবাজার, স্টেটসম্যান ইংরেজিতে, বড় বড় পত্রিকায়। ফলে আমার নাটক সম্বন্ধে গোটা 4 বই তৈরি হয়ে গেছে, বেরিয়ে গেছে আর কি। নাটমঞ্চ নাট্যরূপ, নাটকের সন্ধানে, নাটকের শুরু, নাটকের শেষ, আর নানা দেশ নানা স্বাদ, কতগুলো নাটকের অনুবাদ, সেগুলো অভিনয় হয়েছে। যেমন হ্যারল্ড পিন্টারের দ্য বার্থডে পার্টি, সেটা 33তম জন্মদিবস নামে অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন। তারপরে এই নানা রকম আছে, জাপানি কিয়োগেন, সেগুলো কলকাতায় খুব অভিনয় হয়। এই হলো নাটক। কিন্তু 1979 থেকে আমার ব্যাকরণ, ভাষাবিজ্ঞান, এইগুলো নিয়ে আমার কাজ শুরু হলো এবং তারপর থেকে ব্যাকরণ ভাষাবিজ্ঞানে আমি চলে এলাম। প্রচুর লেখা, আমার তো এখন 100-র বেশি বই বেরিয়ে গেছে। সেটার সঙ্গে সঙ্গে আমার আবার ছোটদের লেখা ছড়া এবং গল্প গোটা 50 লেখা আছে। ছড়া প্রচুর। এই আগামী 13 তারিখে 14 তারিখে চট্টগ্রামে আমার একটা ছড়ার বই বেরোবে। ছড়ার বইও মানে লেখাও প্রচুর হয়েছে, ছড়ার লেখা। কবিতা কিছু লিখেছি, কবিতার বই বেরোয়নি, কিন্তু কবিতার বই বেরোবে একটা, ছাপতে গেছে, এই বই মেলায় বেরোবে। এটা নিয়েই আরেকটা প্রশ্নের জন্ম হলো যে আপনি ভাষার মতো কঠিন একটি ব্যাপারকে, যে ভাষার কাঠিন্যটা এড়িয়ে খুব সরল ভঙ্গিতে কিন্তু আপনি মানে যে শিক্ষাটা বা যেটা বলেন খুব মানে হৃদয়গ্রাহী এবং প্রাণবন্ত করে তোলেন। আমরা তো জানি ভাষা তত্ত্ব খুব কঠিন, সেই কাঠিন্যটা এড়িয়ে আপনি কিন্তু আপনার মতো করে ভাষা তত্ত্বটাকে না, ছড়িয়েছেন। সেটার কারণ হলো আমি তো ছোটদের জন্যও লিখি, আর আমি মাস্টার হিসেবে আমি জানি আমার ছাত্রছাত্রীদের আমাকে বোঝাতে হবে। আমি যদি তাদের না বোঝাতে পারি, যত কঠিন বিষয় হোক, সেটা আমার ব্যর্থতা। আমি যদি তাদের না বোঝাতে পারি, ফলে এইটা থেকে আমার মনে হয়েছিল যে আমি সহজ ভাষায় আমি লিখব। যাই লিখি না কেন, ভাষাতত্ত্ব হোক বা অন্য কিছু হোক, ব্যাকরণ হোক, সহজ ভাষায় আমি লিখব। এবং তার ফলেই এটা হয়েছে যে সেই ভাষা তোমাদের অনেকের পছন্দ হয়েছে এবং আমার লেখাগুলো পড়ে। আপনি মানে ভাষার স্ট্রাকচার নিয়ে কাজ করেছেন, ভাষার এইটা কোন ভাবনা থেকে? মানে শুধু ছাত্রদের পড়াতে হবে? না না না, এটা নয়। এটা তো ঠিক সবসময় পড়ানো সম্ভবও হয় না। আমি যে বিদেশে গেলাম ফুলব্রাইট বৃত্তি পেয়ে, সেখানে আমাকে নতুন একটা ভাষা বিজ্ঞানের সঙ্গে পরিচয় করতে হলো। সেটা চমস্কি বলে একজন আছেন, চমস্কির ধারণা মতো ভাষা বিজ্ঞান। সেইটা পড়তে পড়তে আমার মনে হলো যে এই কথাগুলো আগে অনেকে বলেছেন, কিন্তু এমনভাবে বলেননি, এইভাবে বলেননি, দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল না। ফলে আমি সেই নতুন ভাষাবিজ্ঞান, যেটা সংস্কৃত, প্রথমে আমি ধ্বনি উচ্চারণের ব্যাপারটা বাংলা ভাষা, সেইটা নিয়ে আমার গবেষণা।
আর বাংলা ভাষার একটা যৌগিক ক্রিয়া বলে আছে, ক্রিয়াপদ, সেটা নিয়ে এমএতে ক্রিয়াপদ নিয়ে গবেষণা, আর পিএইচডিতে ধ্বনির উচ্চারণ নিয়ে গবেষণা। এইটা নিয়ে করলাম, কিন্তু ভাষাটা থেকে ব্যাকরণের সংগঠনটা কি সেটা আমার একটা ধারণা হয়ে গেল। এটা কঠিন নয়, কারণ ভাষা তোমারও ভাষা, সকলেরই, ওদেরও ভাষা, এবং মাথার মধ্যে আমাদের ভাষাটা আছে। এবং ভাষা তোমরা যখন বলো তখন তারা নির্ভুলভাবেই বলো, বেশিরভাগ ক্ষেত্রে নির্ভুলভাবেই বলো। কারণ তোমাদের প্রত্যেকের মাথায় একটা ব্যাকরণ আছে, বুঝতে পারছো? সেই ব্যাকরণটা তোমাকে দিয়ে ঠিক কথাগুলো বার করে। ফলে এইটা যদি বোঝা যায় তখন আমার মনে হয় একটু সহজভাবে বলার চেষ্টাও করা যায় ব্যাকরণটার তাহলে সংগঠন। এক্ষেত্রে আপনি কিন্তু সফল। এই যে আলাদা যে স্ট্রাকচার দিলেন, মানে ভাষাটা আমি আমি কাঠিন্য এড়িয়ে আমি সহজভাবে চেষ্টা একটা করি। স্ট্রাকচার দিলেন। আর যদি ছড়ার ক্ষেত্রে আসি, তাহলে আপনি তো পড়িয়েছেন বড়দের, কিন্তু ছড়া লেখার দিকে আপনি ঝুঁকলেন কেন? ছড়াটা সব বাঙালি ছেলেই যে কবিতা লিখতে শুরু করে ছড়া দিয়েই শুরু করে। এই সৃষ্টির সঙ্গে বৃষ্টি মিলিয়ে, রাত্রির সঙ্গে যাত্রী মিলিয়ে সবাই ছড়া এরকম শুরু করে, সহজ মিল দিয়ে। তো আমার ওই রকম শুরু, ছেলেবেলায় ছড়া দিয়েই শুরু, পত্রপত্রিকায় প্রকাশও ছড়া দিয়েই শুরু। কিন্তু ভালো লেগে গেল বলে ছড়ার সঙ্গে থেকে গেলাম আর কি। এই এখন আমার ছোটদের ছড়া লিখতে ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে আপনি তো কবিতা লিখেছেন আগে, কিন্তু এখন যে লিমেরিকগুলো লিখছেন, আচ্ছা, লিমেরিকের দিকে আপনার ঝোঁক গেল কি করে? লিমেরিক আমি আগেও লিখেছি কিছু। আমার বন্ধু দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাংলা লিমেরিক বলে একটা সংকলন বার করেছিলেন প্রায় 40 বছর আগে। তিনি চেয়েছিলেন লিমেরিক, তখন সেই লিমেরিক লেখার চেষ্টা করি। এবং একটু ভালো লাগে যে অল্প কথায় মজাটা একটা মজার, অনেক কিছু বলা যায়, ব্যঙ্গ সবই করা যায়। ফলে করোনা থেকে আমার অজস্র লিমেরিক, এবং ফেসবুকে মূলত লিখি। আমি অনেক পড়েছি। হ্যাঁ, এবং করোনার লিমেরিক নিয়ে বই বেরিয়ে গেছে, লিমেরি করোনা বলে। হ্যাঁ। আর এইগুলো নিয়েও বেরোবে। আরেকটা যদি বলি, যে আপনি অধ্যাপনা করেছেন, ভাষা নিয়ে গবেষণা কাজ করেছেন, এর মধ্যে কিন্তু আপনি প্রশাসনিক ব্যাপারটাও মেনটেন করেছেন হ্যাঁ। খুব দক্ষভাবে। এটা কিভাবে মেনটেন করলেন, যে সেটা পড়ানো, পড়া, আবার প্রশাসনিক জায়গায় সে যে আমি বলতে পারি না, তবে আমি তো ছাত্র আন্দোলন করেছি। হ্যাঁ। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, মানে আমি নেতা হইনি, কিন্তু সংগঠন করেছি। ফলে ছাত্র আন্দোলন, কলেজগুলোর ছাত্র ইউনিয়ন করতে করতে একটা সংগঠনের ক্ষমতা বা নেতৃত্বের ক্ষমতা আমার সেটা হয়েছে। ফলে আর আমার সাফল্যের কারণ আমি বোধহয় সকলের সঙ্গে কথা বলি। আমি উপাচার্য হয়ে আমি ঠিক করলাম যে দরজাটা খোলা রাখবো, যে কেউ যে কোনো সময় এসে, যদি আমি ব্যস্ত থাকি আমি বলবো ভাই একটু পরে আসুন, কিন্তু যে কোনো সময় এসে কথা বলতে পারে। এবং কথা বললে কিন্তু লোকের অনেক ক্ষোভ মিটে যায় যদি কথা বলতো। ফলে আমার ছাত্ররা, আমার কর্মচারীরা এসে কথা বলতেন আমার সঙ্গে। এটা আমি মনে করি আমার সাফল্যের একটা অন্যতম কারণ। আর একটু কড়া হতে হয়, ফলে কখনো কখনো যেমন আমার যে বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় স্থান, রেজিস্ট্রার, রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার ঠিক ভালো ছিলেন না, সকলের সঙ্গে খারাপ। আমি তাকে তাড়িয়েছিলাম। আমি তার চাকরি থেকে তাকে বরখাস্ত করেছিলাম, অনেকেই সাহায্য করেছিলেন। ফলে এই আর কি, নরমে গরমে তোমাকে করতে হবে। আর ওইটাই মনে হয় প্রধান, যে দরজাটা খোলা রাখা, হাওয়া বাতাস সবকিছু আসার জন্য। আর একটা প্রশ্ন, আপনি কবিতা লিখেছেন, কিন্তু আমরা সাধারণত জানি যে অনেক সাহিত্যিকই যৌবনকালে কবিতা লেখেন তার অনুভূতি প্রকাশের জন্য। আপনার কবিতাও কি এই ধরনের লেখা? না, একেবারেই না। আমার প্রেমের কবিতা খুব কম আছে,
বেশি নিয়ে আছে, নেই যে তা নয়, কিন্তু আমি এখন বেশি কবিতা লিখি মৃত্যু নিয়ে। আচ্ছা, মৃত্যুকে মৃত্যু ভাবনা। মৃত্যু ভাবনা ভয় করি না আমি, কারণ আমি মৃত্যু হ্যাঁ। সম্বন্ধে একটা বই লিখেছি, যে মৃত্যু জীবনের প্রথম পাঠ, এই বলে যে আর তুমি একটা জীবন পেয়েছ তোমার, মানে এটা আমি বিশ্বাস করি, সকালে বিশ্বাস নাও করতে পারে। একটা জীবন পেয়েছ, এই জীবনটার শর্ত হচ্ছে মৃত্যু। জন্মেছ মানেই তোমাকে মরতে হবে এক সময়, কখন মরো সেটা অন্য কথা। তো এটাকে বুঝতে হবে মৃত্যু ব্যাপারটা কী। আমি যদি বুঝে নিই যে শেষ, কিন্তু আমি পেয়েছি এই জীবনটা, এই জীবনটাকে আমাকে কোনো না কোনোভাবে যথাসাধ্য সার্থক করার চেষ্টা করতে হবে। তো সেই ভাবনা থেকেই ওই বইটা লেখা। তাদের রবীন্দ্রনাথের প্রভাব অনেকটাই আছে, কিন্তু বইটা জনপ্রিয় হয়েছে, পড়ছে। নাম কি ছিল ওই বইটার? মৃত্যু জীবনের প্রথম পাঠ, আচ্ছা। দ্বিতীয় সংস্করণ হবে। আর ছড়ার বইটা চট্টগ্রাম থেকে কি ওইটাকে বইমেলায় ছড়া আসবে? পড়ার ইচ্ছে আছে। হ্যাঁ, আমি এই কাভারটা সেভ করে হ্যাঁ, রেখেছি। ওটা খুবই সুন্দর একটা কাভার হয়েছে। কাভারটা কে করেছে জানি না, আমার মনে হয়েছে যে ধ্রুবদা করেছে নাকি। না, যাই ধ্রুব হোক। ধ্রুব করেনি, চট্টগ্রামেরই কোনো শিল্পী করেছে। আচ্ছা, আর হলো যদি এরকম হয়, নাটকের উপরে আপনার তো বই আছে যেহেতু গোটা 5খানা, গোটা চারেক বই আছে। তারপরে এবং সবগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল ফর্মের জায়গা থেকে আপনি লিখেছেন, নাটক করেছেন। আর লোকসংস্কৃতি আমার একটা আগ্রহের বিষয়, সে সম্বন্ধে বই আছে, বা অনেক কিছু সম্বন্ধে বই আছে সে। মানে সাহিত্যের সব জায়গায়ই আপনি বিচরণ করেছেন। না, আমি বড়দের গল্প একটা দুটো লিখেছি, বড়দের উপন্যাস একটা লিখেছি, সে রোমান্টিক উপন্যাস, এটা মজা করে। সেগুলো কিছু না, আমার কাজ হচ্ছে মূলত ছোটদের ছোটদের এবং এই প্রবন্ধ, প্রবন্ধ। তা জ্ঞান চর্চার জায়গায় আমার কাজটা বেশি। আর এমনি নাটকের প্রতি কি এখন ঝোঁক আসে যে নাটক আমি তো নাটক দেখেছি অনেক দিনে, সেদিনও দেখলাম, কিন্তু এখন আর পারি না। হলে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা হ্যাঁ, বসে এটা আমি এখন আর পারি না। স্বাস্থ্যের বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বয়স তো 87 হয়েছে, মানে 87 এগিয়ে গিয়েছি আমি, 86 পার হয়ে আরও 6-7 মাস হয়ে গেল, ফলে একটু সমস্যা করে। না, আপনি যেভাবে চলাফেরা করেন যতটা, আমি তো অবাক হই যে আমরাও পারবো না এত ঘুরতে। সেটা আমি তো মানে প্রকৃতিতে বিশ্বাস করি। আমি মা বাবার কাছ থেকে জিন বলে একটা ব্যাপার, সে জিন পেয়েছি সেই। আর নিজে একটু এখন সচল থাকবার চেষ্টা করি, আমি হাঁটি নিয়মিত, খাওয়াটা কম, আর এইসব হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই বর্তমানের ভাষা নিয়ে, যে এই যে বাংলাদেশে আমরা যে ভাষায় কথা বলি, বা মিডিয়াগুলোও কিন্তু এখন আগে যেভাবে কথা সংলাপ দিত, এখন একেবারেই ঢাকাইলা ভাষায় বা খাইতেছি আসতেছি এইগুলো করছে। হতেই পারে, এটা আপনি কিভাবে হতেই নিচ্ছেন? পারে, কেন? বাংলাদেশ এখন হচ্ছে বাংলা ভাষার মূল কেন্দ্র, কলকাতা নয় বলে আমি মনে করি। কলকাতার একটা প্রমিত বাংলা ছিল, কলকাতার প্রমিত বাংলা একরকম, কিন্তু এই অর্থ এই নয় যে সব জায়গায় সেই বাংলাটাকেই হুবহু অনুকরণ করতে হবে। ধরো আমেরিকান ইংরেজি, ব্রিটেনের ইংরেজি, অস্ট্রেলিয়ার ইংরেজি, সাউথ আফ্রিকার ইংরেজি একরকম নয়। এমনকি আমেরিকার 4টে অঞ্চলে, মানে পূর্ব পূর্ব মানে মিডল ইস্ট, মধ্য পূর্ব, তারপরে এই পশ্চিম, এই অঞ্চলগুলোতে, দক্ষিণ, এই অঞ্চলগুলোতে ইংরেজি একরকম নয়, শুনতে কেমন। কাজে এটা হতেই পারে স্ট্যান্ডার্ড, নানা জায়গায় দুটো স্ট্যান্ডার্ড হতেই পারে। কাজে বাংলাদেশের মানুষ যদি মনে করেন কিছু বাংলার দেশি বৈশিষ্ট্য থাকবে, এসছে, এটাকে কোনো অসুবিধার কিছু দেখি না আমরা। ওই বৈশিষ্ট্য কি আমাদের লেখার জায়গায়ও আসতে পারে? মানে লেখার জায়গায় এটা ঝুঁকিটা কোথায় আমি বলি। ঝুঁকিটা হচ্ছে তুমি যদি চট্টগ্রামের বাংলায় লেখো, তাহলে ঢাকার মানুষ সহজে বুঝতে পারবেন না। হয়তো খুলনার বাংলায় লিখতে ততটা নয়,
কিন্তু সিলেটের বাংলা, সিলেট আর চট্টগ্রাম। বাংলা চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, কাজেই এটা অনন্তভাবে ব্যবহার করা যায় না। ফলে একটা সবাই বোঝেন এইরকম একটা মাঝামাঝি জায়গা, লেখার জায়গাটাই লেখা বিশেষ করে লেখার জায়গায়। আর টেলিভিশনে যে বলবে সেই কথাটাও চট্টগ্রামের ভাষা বা সিলেটের ভাষা বললে ওই অঞ্চলের বাইরে যাবে না। এগুলো অনেক ফিল্মের ক্ষেত্রেই অসুবিধে হয়েছে, নাটকের ক্ষেত্রে অসুবিধে হয়েছে। যেমন শিশির ভাদুড়ী দিনাজপুরের ভাষায় দুঃখীর ইমান বলে একটা নাটক করেছিলেন। তো কলকাতায় সেটা 7 দিনের বেশি চলেনি, কারণ ভাষাটাই বুঝতে পারে। মানে তখন আর আমাদের সাহিত্য বা সংস্কৃতির বিনিময়টা সম্ভব না। সেই জন্য একটা যাকে বলে মান বাংলা বা প্রমিত বাংলা দরকার। কিন্তু প্রমিত বাংলাও যে একেবারে হুবহু একরকম হবে তা নাও হতে পারে। পরস্পরের মধ্যে বোঝাপড়ার একটা জায়গা থাকলেই হলো। এমনিতেও যে শব্দের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কলকাতার লেখক এবং বাংলাদেশের লেখকের খানিকটা পার্থক্য আছে। থাকুক, থাকাটা তাই বলে যে শব্দ না বোঝা যায় না তা নয়, বোঝা যায় না তা নয়। তাহলে এটা তো ধরো উপন্যাসে তো পশ্চিমবাংলার লেখকেরই গদ্যের পার্থক্য আছে। সুনীল গঙ্গোপাধ্যায় যে ভাষায় লেখেন, কমল কুমার মজুমদার সে ভাষায় লেখেন না। এখানে হুমায়ুন আহমেদ যে ভাষায় লেখেন, আখতারুজ্জামান ইলিয়াস সে ভাষায় লেখেন না। তার ফলে এই স্বাভাবিক এটা। আর আপনি যে মান বাংলা বললেন, মান বাংলাটা কি প্রমিত বাংলা? হ্যাঁ, সেটা বোধহয় হুমায়ুন আজাদ এই নামটা দিয়েছিলেন, মান বাংলা। কিন্তু মান বাংলা এই সম্প্রতি কিছু মানে সাম্প্রতিক লেখকরা মান বাংলা বা মান্য ভাষা নাকি মান্য চলিত বাংলা একটা আলাদা রকমের ভাষা না তারা না সাহিত্যে আনতে পশ্চিম চাচ্ছে। বাংলায় মান্য চলিত বাংলা বলে, আর এখানে বলে প্রমিত বাংলা। সেটার আবার আরেকটা নাম ছিল মান বাংলা। হুমায়ুন আজাদ বোধহয় এটা দিয়েছিলেন, মানে প্রমিত বাংলা একই একটা রূপ। তারপরে আরেকটা বিষয়, আমাকে কলকাতায় একজন লেখক জিজ্ঞেস করেছিলেন একবার যে আমাদের এখানে যেমন এখন ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে ছেলে মেয়ে, তারা তো বাংলা বোঝে না বা বলতে পারে না সুন্দর করে। ওই তারা বাংলিশ বলে একটা বলে, লিখতেও পারে না। পশ্চিম বাংলাতেও আছে বাংলা, প্রচুর। শুধু পশ্চিম বাংলা নয়, এবার হিন্দিও ঢুকে গেছে। না হিন্দি খুব কম ঢুকেছে, দুটো একটা শব্দ ঢুকেছে। কিন্তু এটা ভারত দক্ষিণ এশিয়ার ব্যাপার। হিন্দিতে আছে ইংলিশ, মারাঠিতে আছে মারলিশ, পাঞ্জাবিতে আছে পানলিশ, তামিলনাড়ুতে আছে তামলিশ। অর্থাৎ তারাও ইংরেজি, যেহেতু মানে বাংলাতে বাংলিশ হবে খিচুড়ি ভাষা। এটা তো চলছেই, বরং বাড়ছে, কারণ বাংলাদেশেও ঝুঁকি মানে কি, বাংলা ভাষাটা বদলাবে, ইংরেজি শব্দ আরও বেশি ঢুকবে। এমনিতেই ঢুকেছে ঔপনিবেশিক সময়ে, যত ইংরেজি শব্দ ঢুকেছে তার মানে 200 ভাগের 1 ভাগও বাংলা শব্দ ঢোকে না ইংরেজি। এটা নির্ভর করে কারণ ভাষাটার গায়ের জোর বেশি। ইংরেজি ভাষাটার গায়ের জোর এখনও আমাদের এই দক্ষিণ এশিয়াতে প্রচুর। যেমন সবচেয়ে বেশি ওপরের ভাষা, অ্যাক্রোলেক্ট বলে ইংরেজিতে। এই ওপরের ভাষা তার গায়ের জোর আমাদের ভাষাগুলো চেপে বসেছে তার উপর। কেমন মানে আমাদের ভাষাগুলো ঋণ ধার করছে, নিতে বাধ্য এই শব্দগুলো। বলে ওদের মুখের কথায় বাট ওই কথা বলে, সো আমি এই কাজটা করলাম, এই চলে এসছি কেমন। আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো সবসময় আমরা বলছি। তার ফলে বাংলা ভাষাটা বদলাবে, আমাদের অসুবিধা হবে যে। কিন্তু আমার ভয়টা হচ্ছে বাংলা ভাষাটা বাংলা হতে 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 কখন না বাংলা হয়ে যায়, সেই জায়গাটা বাংলিশ হচ্ছে, না বাংলা হয়ে গেলে খুব মুশকিল আর কি। তখন একটা খিচুড়ি ইংলিশ জানা হয়ে যায় আর কি। এই ভয়টা আমাদের আছে। আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি
আমরা চেষ্টা করি যে আমরা মোটামুটি বাংলা বলে বোঝা যায় এরকম ভাষায় কথা বলতে বা লিখতে। লেখাতে একটু কম, কিন্তু মুখের কথাই এসে গেছে। মানে এটা আপনার আপনার একান্ত নিজের ভাবনা কি যে এটা কি মানে বাড়তে মনে হয় বন্ধ করার উপায় আছে বা বন্ধ কমানোর করার উপায় আছে আছে কিনা? যদি আমরা ওই যাকে আক্কেল বলে, এই আক্কেলটা যদি আমাদের হয় যে ভাষাটাকে, যে ভাষার জন্য শহীদেরা প্রাণ দিল এখানে ভারতে, সেই ভাষাটাকে সেই ভাষার মতো রাখতে হবে। আমি অন্য ভাষা শিখবো না তা নয়, ইংরেজি শিখবো, ফরাসি শিখবো, জাপানি শিখবো, কোরিয়ান শিখবো, সবই শিখবো, কিন্তু অন্য ভাষার দ্বারা আমি অভিভূত হব না, অন্য ভাষার দ্বারা পরাজিত হব না। আমাদের ভাষাকে যেন আমরা এই পরাজিত না করি। আমার মা অন্যের কাছে পরাজিত হবে, এটা থেকে যেন আমরা আমার ভাষাকে রক্ষা করতে পারি। এটা কি প্রশাসনিক বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হ্যাঁ, হওয়া জরুরি, পারিবারিক? সব পারিবারিক তো বটেই, একদম ছেলেবেলায় পারিবারিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষা প্রতিষ্ঠান এটা করতে পারে না, প্রশাসন আছে তো, বাংলাদেশের প্রশাসন যথেষ্ট বাংলা ভাষাকে গুরুত্ব দেয়, সেটা আমি জানি। পশ্চিমবাংলায় অত দেয় না, পশ্চিমবাংলায় ইংরেজির ব্যবহার হয়। কিন্তু স্কুলে, ইংরেজি মাধ্যম স্কুলেও যদি আমার ছেলেকে পড়াতে হয়, ছেলেকে বা মেয়েকে, আমি বাড়িতে তাকে ইংরেজি বলবো না, তার সঙ্গে আমি বাংলা ভাষা বলবো, যেটা বাংলা বলে চেনা যায়। এবং বাড়িতে যদি সে ইংরেজি বলে, আমি বলবো না দরকার নেই, বাংলা বলো। কেমন অনেক স্কুলে নির্বোধ নীতি নেয় যে স্কুলে বাংলা বলা চলবে না, মাতৃভাষা বলা চলবে না। এটা নির্বোধ নীতি, কারণ বাচ্চারা যে বয়সে স্কুলে যায় তখন দুটো ভাষাকে তারা পাশাপাশি শিখতে পারে, অসুবিধে নেই। এটা হচ্ছে বয়ঃসন্ধির আগে পর্যন্ত ছেলে মেয়েদের এই ক্ষমতাটা থাকে যে তুমি যে ভাষা শুনবে, যে ভাষা বলবে, সেই ভাষা অনর্গল 3-4টি ভাষা তারা শিখে নিতেই পারে। কাজেই ওই একটা ভাষাকে বন্ধ করে আরেকটা ভাষা বলবে, এটা হচ্ছে নির্বোধ নীতি বলে আমি মনে করি। আমি লিখি, এটা নিয়ে লিখি। আমাদের এখানে কি মানে ওরকম কেউ লিখছে? বা আপনার তো অনেক ছাত্র ছাত্রী এখানে আছে যারা আপনার কাছ থেকে শিখে এসেছেন না, আমি তো লিখি তাদের। এখানে ওই আপনি যেভাবে লিখেই যাচ্ছেন, হ্যাঁ, ওরকম দেখাটা কি আমরা পাচ্ছি? আপনার কি মনে হয়? তা তো আমি জানি না, এটা তোমরা বলতে পারবে। এবং তোমরা তোমার পত্রিকার মাধ্যমে একটা আন্দোলন তৈরি করো যে বাংলাটা বাংলার মতো থাক, ইংরেজি আমরা শিখবো, নিশ্চয়ই শিখবো, কিন্তু বাংলাটা বাংলার মতো রাখো, এই হলো ব্যাপার। সচেতনতা দরকার। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা আসলে পরিবারগুলো খুব বেশি পরিবারের ইয়ে হয়ে গেছে। প্রভাব খুব বেশি। খুব বেশি। যে সময় মায়েরাও ইংরেজিতেই কথা বলা হ্যাঁ, শিখছে হ্যাঁ, বাচ্চাদের সাথে। হ্যাঁ, এবং এরকম। বকুনি দেয় যে ঠিকানা গরু বললে কেন, কাউ বললে না কেন, হ্যাঁ, বকুনি এগুলো দেয়। তাহলে এই জায়গায় আমাদের একটু মন খারাপই থাকছে। আমরা চেষ্টা করতে পারি হয়তো চেষ্টা নাম নিশ্চয়ই, দিক থেকে হ্যাঁ, তোমরা নিশ্চয়ই চেষ্টা করতে পারো। আমরা তো ঐতিহ্য নিয়েই কাজ করছি তাই তো, মূলত তাই তো। প্রথম থেকে প্রায় 8 বছর হয়ে গেল। আর পৃথিবীতে এটা বলবে সবাইকে যে মরা ভাষাকে বাঁচিয়ে তোলা যায়, পৃথিবীতে সেটা হয়েছে। অস্ট্রেলিয়ায় যেমন মাওরি ভাষাকে বাঁচিয়ে তোলা হয়েছে, তারপরে ইংল্যান্ডে কর্নিশ ভাষাকে বাঁচিয়ে তোলা হয়েছে মৃত অবস্থা থেকে, কেউ বলতো না, কিন্তু আস্তে আস্তে স্কুলে তাদের পাঠ্য করা হচ্ছে, সেসব বই, টেক্সট বই তৈরি হয়েছে। কাজেই আমাদের এত জীবন্ত ভাষা, এত ঐশ্বর্যময় ভাষা, এটাকে আমরা মরতে দেব কেন? এইটা হলো কথা। যখন বাঁচিয়ে তুলতে। যখন বাচ্চারা এই ভাষাটা বলা ছেড়ে দেবে, তখন দেখবে যে এই ভাষাটা মরে মরে যাবে, সেইখানেই ভয়। তো অভিভাবকদেরও বলতে হবে। আমি কি এই সংখ্যাটা আপনাকে দিয়েছিলাম স্যার না, নাটকের? দিতে পারি। এটা আমাদের এই বই মেলায়। বেশ বেশ, এরপরে অবশ্য আরেকটা সংখ্যাও ঠিক বেরিয়েছে। আছে। আমরা এভাবেই চালাচ্ছি যে ঐতিহ্য। বেশ, এটা হলো চমৎকার। দেখি বাংলার মুখ, মানে হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটি জেলাকে বাহ, নদী বা বাহ, বাহ। ঐতিহ্যকে আনা খুব হয়েছে। ভালো।
এরকম চালাচ্ছি। আপনি খুব ভালো তুমি, এটা তো একটা লড়াই এই সাংস্কৃতিক লড়াই মানে- সাংস্কৃতিক লড়াই এটা। আমার অস্তিত্ব, আমার আত্মপরিচয় বজায় রাখবার জন্য লড়াই এই ছোট পত্রিকাগুলো। হ্যাঁ, কষ্ট হয়। হ্যাঁ। মানে বিজ্ঞাপনও পাওয়া যায় না, আমি জানি। বিজ্ঞাপন তো দিতেই চায় না, জানি। এত ব্যাংক কিন্তু নিজে থেকেই চালাতে হয়। এই জন্য আমরা বাচ্চাদের জন্য একটা পাঠাগার করেছি, খুব নান্দিক পাঠাগার। খুব ভালো। যাতে এই পাঠাগারটাই আমরা শিশু কিশোর হ্যাঁ দের হ্যাঁ, সাথে এটা বড় বই কাজ, নিয়ে বড় কাজ। আলোচনাটা আমাদের করতে ওখানেও একটি ছেলে স্ট্রিট লাইব্রেরি একটা করেছে রাস্তার ধারে। পারি। কিন্তু চালানো খুব কঠিন। না, কিন্তু সে সামাজিকভাবে। তার ছড়াচ্ছে, তার ক্রমশ নানা জেলায় ছড়াচ্ছে। এইটা হলো ভালো, আন্দোলনের মতো একটা হ্যাঁ, করেছে। আন্দোলনের মতোই করতে হবে। আর সম্প্রতি আপনার সাথে আমি ফোনে আপনার লিমেরিক নিয়ে একটু কথা বলবো। আর আমরা যেহেতু পাঠাগারটা আমাদের চলমান একটা বড় আন্দোলন, এটা তো চলছেই, এটা নিয়ে আমি আর ভয় পাই না যে পারবো। যেহেতু আমাদের এটা 12তম সংখ্যা আসছে, 7 বছর। আমরা সম্প্রতি নান্দিক থেকে হায়াত মাহমুদ স্যারের একটি ছড়া গ্রন্থ বের বাহ করেছি। বাহ, হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, স্যার তো ডিমেনশিয়ায় ভুগছেন বেশ কিছুদিন, হ্যাঁ। কিন্তু এটা স্যার আমরা একটু ভিন্নভাবে করেছি। বাহ। এইদিকে স্যারের হাতের লেখা ডায়েরিটা রেখে বাহ দিয়েছি, বাহ বাহ। কারণ উনি 21 সালে লিখেছেন এগুলো। যখন ওনার লেখাও ফুরিয়ে গেছে, সেই ফুরিয়ে যাওয়া অবস্থায় না এই না, লেখা- এটা খুব ভালো করেছে, খুব ভালো করেছে। হায়াত সে ভুগছে, সেলিনারও একটু হয়েছে, ওই যে এটা এই বয়সে। সেলিনা আপার একটা বইও আমরা করব। হ্যাঁ, মানে আমাদের ইচ্ছা যে এই যে ফুরিয়ে যাচ্ছে তাদেরকে আবার একটু ধরে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। নান্দিকের লক্ষ্য। তোমার লড়াই সার্থক হোক, তুমি জিততে থাকো। এই জিততে পারবো কিনা জানি না, তবে টিকে থাকতে পারি যেন, ব্যাস এই ব্যাস, আশীর্বাদ সেটা একটা বড় করবেন। বড় কথা, বড় কথা। আর এই ক্ষেত্রে আমার একটা কবিতার বই দিই। আচ্ছা ঠিক আছে, এটা দাও। হলো আমার কবিতার বই। বেশ আপনি পাঠ। বেশ, ভালো থাকো।